আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার কথা শোনার জন্য এবং আমার কথাগুলোকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমার কথা আরো বেশি লোকে শুনতে পারে। ব্যানার এবং হেডলাইন দুটো দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি মিস্টার ওয়াকা ওয়াকা স্যারের কথাই বলছি। জি, আমাদের জননেত্রী শেখ হাসিনার আত্মীয় পরিচয় দানকারী ওয়াকা ওয়াকা। উনি কি করেছেন কি না করেছেন সবই আপনাদের কাছে জানা। তবে আজকে ওয়াকা ওয়াকা স্যারকে আমি কিছু বলার জন্য এই ভিডিওটা, যদি ওয়াকা ওয়াকা স্যার না শুনেন তাহলে আপনারা একটু শুনাই দিতে পারেন। তো স্যার, আপনি কেমন আছেন স্যার? আপনার যাওয়ার মেয়াদ মনে হয় ফুরিয়ে আসছে, না যাওয়ার মেয়াদ না, থাকার মেয়াদ স্যার ফুরিয়ে আসছে। তবে এই ওয়াকা ওয়াকা স্যারের কারণে বাংলাদেশের যত মব হয়েছে, মবের জনক যদি আমরা বলি ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যারকে, তাহলে এই ইউনুস স্যারের সিপাহী সালা ছিলেন এই ওয়াকা ওয়াকা স্যার। আপনি তো জামাতে ইসলামের হয়ে ব্যাপক অত্যাচার করেছেন না স্যার আমাদের উপরে? শেখ হাসিনার আত্মীয় পরিচয় দিয়ে ওনার চাচাতো বোন না ফুফাতো বোনকে বিয়ে করেছেন, সেই সুবাদ দিয়ে তদবির করে আওয়ামী পরিবারের লোক হিসাবে আপনি সেনাবাহিনীর সর্বোচ্চ শিখরে বসেছিলেন স্যার। সেখানে গিয়েই স্যার আপনি বেইমানিটা করেছেন একেবারে চরমভাবে। কারণ আসলে কেউ বুঝে নাই যে স্যার আপনিও গুপ্ত জামাত। আওয়ামী লীগের কেউই বুঝতে পারে নাই যে আপনি একজন গুপ্ত জামাত, এবং আপনার বিরুদ্ধে যাতে কোনো কিছু না যায় বা কিছু না হয় বা কিছু না জানে আপনি যে গুপ্ত জামাত। যার কারণে স্যার আপনি ডিজিএফআইকে যেমন ইউজ করেছেন, তেমনি আবার খুব সৎ থাকার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের একটা ভঙ্গ ধরেছেন। কিন্তু আপনি সরকার পতনের পুরো দায় দায়িত্বটা স্যার আপনার। আর স্যার আপনার এই 18 মাসে দুধের বাচ্চা থেকে শুরু করে রাস্তার ছাপরি সবাই আপনাকে লাথি উষ্টা মারার চেষ্টা করেছে। কেউ কেউ তো আপনাকে লাথি মেরেও দিছে স্যার। তা আপনি এখন বলতে পারেন কোথায় আমাকে লাথি মারছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি স্যার জানেন, একটা কথায় আছে, এরা কথায় আছে কি আমরা বলতাম যে মানির মান বস্তায় ভইরা জুতা দিয়ে বাইর গেলেও যাইব না, মানে জুতা দিয়ে মারলেও যাইব না। তা আপনি হচ্ছেন যে ওই জাতীয় প্রাণী। কারণ হচ্ছে যে এই যে বালেশ্বর ফুয়াদ সহ অন্যান্য ছোট ছোট ছাত্রীরাও যখন বলছে ইট খুলে নিব, পাটকেল খুলে নিব, ওয়ার্কারকে থাবড়াইতে থাবড়াইতে ক্যাম্প থেকে বাইর কইরা তারে পাখি পাঠাই দিব, বহুত কথা বলছি, তা আপনার লজ্জা লাগে নাই? বরঞ্চ আপনি মপকে আরো বেশি সহযোগিতা করেছেন যাতে আওয়ামী লীগ নিধন করা যায়। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের আগ থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে স্যার আপনার কারণে। তো স্যার এখন কি করবেন? আপনি যে কত বড় ক্রিমিনাল এটা যেমন তারেক জিয়া জানে, এটা বিএনপিরও সবাই জানে। আর সবচেয়ে বড় আতঙ্কের বিষয় কি জানেন স্যার? বর্তমান পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান তিনিও জানেন স্যার কি কি করেছিলেন স্যার। মনে আছে খলিল সাহেবের জন্য? যাতে উনি সেনা ক্যাম্পে না ঢুকতে পারেন এই জন্য নির্দেশনা জারি করে দিয়েছিলেন, সেনা ক্যাম্পে যাতে না ঢুকে না। তারেক জিয়া তো বলেই বেড়ায়, বিএনপিও বলে বেড়ায় যে আপনাদের কারণেই এতদিন আসতে পারেনি, না হইলে ওনারা 24 সালেই চলে আসতেন। আপনার সাথে নেগোসিয়েশন করতে বাধ্য করেছিলেন। আপনি মনে করেছেন যে আসুক, নেগোসিয়েশন করে আসলো কি হবে, আমরা তো জামাতকেই জিতাবো না। আপনার আব্বা আমিরে জামাত, মনে আছে স্যার সে ভাষণটা? আমিরে জামাত, কি সম্মান না! ওনারা কিন্তু তখন নিষিদ্ধ ছিলেন স্যার, ওনারা সম্পূর্ণ নিষিদ্ধ ছিলেন। এরপরও আপনি ওনাকে কি সম্মান দিলেন না স্যার? ওনারে দেখা কি সম্মান, সেই গোলাম আজমের পুত্র আপনার স্যার না স্যার, পায়ে পড়ে সালাম।
মনে পড়ে স্যার এগুলো? তো এগুলোর এখন রেশ কি, প্রতিটা কি স্যার তুলবে না? খলিল সাহেব কি তুলবে না কাটা দিয়ে কাটা? তারেক রহমান কি আপনাকে ছেড়ে দিবে স্যার? তো স্যার কি চিন্তা করলেন, কোথায় যাওয়ার চিন্তা করলেন স্যার? কোন দেশে যাবেন? সেফ এক্সিট পেয়েছেন স্যার? আপনার অবস্থা কি স্যার ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো হবে স্যার? সারা জীবন বন্দি ঘরের ভিতরে, আর নিজে নিজে গাইবেন আমি বন্দি কারাগারে, আসি গো ভাই বিপদে, বাইরের আলো চোখে পড়ে না। স্যার এই গানটা একটু শিখে নিয়েন স্যার, আপনার জন্য দিলাম স্যার এই গানটা। আপনি বাংলাদেশের যেই ক্ষতি করেছেন, অত ইতিহাসে এটা লেখা থাকবে যে মীর জাফর, মীর জাফর ওয়াকা ওয়াকা, এটা লেখা থাকবে। আপনার মতন এইরকম আরো অনেক বাটপাড়ারা আছে। তবে হ্যাঁ, যদি আপনাদের মতন এই বাটপারদেরকে সুযোগ মতো কোথাও পাওয়া যায়, তাহলে আপনাদেরকে আপনাদের আব্বার প্রচারিত সেই বেহেস্তের টিকিট পাবলিক ধরাইয়া দিবে, এবং সেই টিকিটের তোরে আপনারা সরাসরি আব্বার বলে দেওয়া অঞ্চলে চলে যাবেন। কোথায় বুঝছেন তো? সেই যে, তো এখন এখন করবেন না স্যার। এই মুহূর্তে আপনি একটা ডিক্লেয়ার দিতে পারেন যে পররাষ্ট্র উপমন্ত্রী তিনি আর আমাদের সেনা ক্যাম্পে ঢুকতে পারবেন না। এই তারেক জিয়া তোমাকে তো আমরাই মেরেছিলাম, তাও ঢুকতে পারবেন না। তো স্যার তারেক জিয়ার কোমর ভেঙে মারার সেটার পেছনে কিন্তু আপনারও হাত ছিল। এটা তারেক রহমান কিন্তু এখন জানে, আগে যদিও জানতো না সেটা এখনো জানে। কারণ ওইটাকে তখন আপনারা ওই তারেককে মেরে মানে আপনারা দেখাইতে চান যে আপনার মুক্তিযোদ্ধা পন্থী, আপনার যে স্বাধীনতা বিরোধী পন্থী, সেটা এখন সকলেই জানে দিবালোকের মতো সত্য। তাই বললাম ওয়াকা ওয়াকা স্যার, কি হবে এখন আপনার? জয় বাংলা। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের কাছ থেকে অভিনন্দন বার্তা নিয়ে খুশি হওয়ার অনেক কিছু আছে, কিন্তু এই চিঠিতে উল্লেখ করা 3টি বিশেষ বার্তা এমন কিছু বিষয়কে নির্দেশ করছে যেগুলোর আলোকে অনেকে মনে করছেন এই চিঠিটি আসলে এক ধরনের কন্ডিশনাল গ্রিটিং বা শর্তযুক্ত শুভেচ্ছা। প্রথমত, চিঠিতে ট্রাম্প বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। প্রশ্ন হলো, বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তিগুলো এখন আছে সেগুলো মূলত কিছু প্রজেক্ট নির্ভর চুক্তি। গত 10 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র চেষ্টা করে আসছে বাংলাদেশের সাথে আকসা এবং জিসুমিয়া এই 2 অস্ত্র চুক্তি করতে। শেখ হাসিনা আমলে বাইডেন প্রশাসন যেটিতে ব্যর্থ হয়েছিল, ট্রাম্প প্রশাসন কি এবার সেটিতে সফল হতে চাইছে? দ্বিতীয়ত, নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সাথে গোপন বাণিজ্য চুক্তি করে যে বোঝা তারেক রহমানের সরকারের উপর চাপিয়ে দিয়ে গেছে, ট্রাম্পের চিঠিতে সে চুক্তি অনুসরণের তাগিদ আছে। এদিক থেকে চিন্তা করলে ডোনাল্ড ট্রাম্পের চিঠিটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সফল বিজনেস ডিলের ফলো আপ, আর তারেক রহমানের সরকারের জন্য বিষয়টি দ্বিমুখী তলোয়ার। তৃতীয়ত, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের চিঠিতে যে মিত্র দেশগুলোর কথা বলা হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। এখানে চীনের প্রভাব রুখতে ওয়াশিংটনের যে সুদূর প্রসারী কৌশল, সে কৌশল থেকে বাংলাদেশের নতুন সরকার কিভাবে বেরিয়ে আসবে, বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউস এই চিঠি পাঠায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ট্রাম্পের ওই চিঠি তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তায় যে ভাষা ব্যবহার করা হয়েছে তা বেশ ইঙ্গিতবহ। ট্রাম্প যখন একটি বিজয়কে ঐতিহাসিক বলেন এবং সেই সাথে সুনির্দিষ্ট প্রতিরক্ষা চুক্তির কথা স্মরণ করিয়ে দেন, তখন বুঝতে হবে ওয়াশিংটন এই মুহূর্তে ঢাকাকে তাদের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে দেখতে অত্যন্ত আগ্রহী। এই চিঠিটি এমন এক সময় এসেছে যখন বাংলাদেশ একটি দীর্ঘকালীন রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে নতুন করে পথ চলা শুরু করেছে।
ট্রাম্পের এই বার্তায় মূলত তিনটি প্রধান দিক ফুটে উঠেছে। প্রথমত, নতুন সরকারকে সমর্থন জানানো। দ্বিতীয়ত, বকেয়া প্রতিরক্ষা চুক্তিগুলো স্বাক্ষরের মাধ্যমে সামরিক সম্পর্কের গুণগত পরিবর্তন আনা। এবং তৃতীয়ত, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের করা বাণিজ্য চুক্তিটি বাস্তবায়নে বর্তমান সরকারকে বাধ্য রাখা। অনেকে মনে করছেন এই চিঠিটি এক ধরনের কন্ডিশনাল গ্রিটিং বা শর্তযুক্ত শুভেচ্ছা, অর্থাৎ যুক্তরাষ্ট্র তার অত্যাধুনিক প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম সরবরাহের যে প্রতিশ্রুতি দিচ্ছে তার বিনিময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি আমূল পরিবর্তন প্রত্যাশা করছে। এটি স্পষ্ট, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসন অনেক বেশি লেনদেনমূলক আচরণ করছে, যেখানে প্রতিটি কূটনৈতিক বার্তার পেছনে একটি সুনির্দিষ্ট বাণিজ্যিক এবং প্রতিরক্ষা বিষয়ক কৌশলগত লক্ষ্য থাকে। ট্রাম্প তার চিঠিতে প্রতিরক্ষার সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, তারেক রহমান প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত বাংলাদেশের সামরিক বাহিনীকে আমেরিকার তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে। প্রশ্ন হলো, বাংলাদেশের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে কি ধরনের অস্ত্র ও প্রতিরক্ষা চুক্তি আছে? বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্কের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এটি দীর্ঘকাল ধরে মূলত প্রশিক্ষণ, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবেলা কেন্দ্রিক ছিল। তবে ট্রাম্পের এই চিঠিটি এই সম্পর্ককে একটি নতুন স্তরে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বর্তমানে কোনো বৃহৎ আকারের অস্ত্র ক্রয় বা পূর্ণাঙ্গ সামরিক জোটের চুক্তি নেই। তবে উভয় দেশ বেশ কিছু প্রতিরক্ষার সংলাপ ও স্বল্প পরিসরের সহযোগিতার মাধ্যমে যুক্ত। 2014 সাল থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রায় $78.45 মিলিয়ন ফরেন মিলিটারি ফাইন্যান্সিং বা FMF এবং $14.5 মিলিয়ন ইন্টারন্যাশনাল মিলিটারি এডুকেশন অ্যান্ড ট্রেনিং বা IMET সহায়তা প্রদান করেছে। এই সহায়তার আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য কাটার ভেসেল, সেনাবাহিনীর জন্য MRAP যান এবং বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি সংগ্রহ করেছে। কিন্তু এগুলো সবই ছিল খণ্ডকালীন এবং নির্দিষ্ট প্রজেক্ট ভিত্তিক। ট্রাম্প এখন যে নিয়মিত প্রতিরক্ষা চুক্তির কথা বলছেন তা এই খণ্ডকালীন সহযোগিতার কাঠামোকে একটি দীর্ঘস্থায়ী ও আইনগত ভিত্তি দিতে চায়। এখানে প্রশ্ন দেখা দিচ্ছে, বিগত বাইডেন সরকার যে দুটি অস্ত্র চুক্তি বাংলাদেশের আওয়ামী লীগ সরকার আমলে করতে ব্যর্থ হয়েছিল সেগুলোকে এবার ট্রাম্প প্রশাসন করে ফেলতে চান বা করার ইঙ্গিত দিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে আকসা এবং জিসিমিয়া চুক্তি দুটি বারবার আলোচনায় আসলেও তৎকালীন সরকার সেগুলো স্বাক্ষরে অনীহা দেখিয়েছিল। আকসা বা অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট এবং জিসোমিয়া বা জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট মূলত লজিস্টিক্স সাপোর্ট এবং তথ্য আদান প্রদান সংক্রান্ত দুটি চুক্তি, যা মার্কিন সামরিক হার্ডওয়্যার হস্তান্তরের পূর্ব শর্ত হিসেবে কাজ করে। আকসা চুক্তির মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনী একে অপরের লজিস্টিক সুবিধা যেমন জ্বালানি, খাবার, মেরামত সরঞ্জাম এবং বন্দর সুবিধা ব্যবহার করতে পারে। এটি মূলত মার্কিন নৌবাহিনীকে বঙ্গোপসাগরে আরও সহজে বিচরণ করার সুযোগ করে দেবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 2002 সালে শ্রীলঙ্কার সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জিসুমিয়া হলো একটি অত্যন্ত সংবেদনশীল চুক্তি যা গোপন সামরিক তথ্য এবং গোয়েন্দা তথ্যের সুরক্ষা নিশ্চিত করে। যুক্তরাষ্ট্র সাধারণত F-16 ফাইটার জেট বা অ্যাপাচি হেলিকপ্টারের মতো উচ্চমানের প্রযুক্তি বিক্রি করার আগে জিসুমিয়ার স্বাক্ষর বাধ্যতামূলক করে থাকে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র যে 4টি সামরিক চুক্তি সই করেছে তার মধ্যে এটি অন্যতম। 2002 সালে ভারতের সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। 2013 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে রাশিয়া গিয়েছিলেন। তখন $100 কোটি সামরিক সরঞ্জাম কেনার চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে। তারপর থেকে যুক্তরাষ্ট্র আকসা ও জিসুমিয়া এই চুক্তি দুটি করার জন্য বাংলাদেশের সাথে আলোচনা শুরু করেছিল। 2019 সালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তি দুটির খসড়া দেওয়া হয়েছিল বাংলাদেশকে। এরপর 2022 সালের মার্চে ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 8ম অংশীদারি সংলাপে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই দুটি অস্ত্র চুক্তির নথি হস্তান্তর করা হয়েছিল। কিন্তু 2023 সালের 10ই আগস্ট তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসুমিয়া ও আকসা চুক্তি সই হবে না। তখন ভেস্তে গিয়েছিল মার্কিন বাইডেন প্রশাসনের উদ্যোগ। এরপর অধ্যাপক ইউনূসের আমলে যুক্তরাষ্ট্র সহ অনেকের সাথে অনেক গোপন চুক্তি হলেও এই চুক্তি দুটির কথা শোনা যায়নি।
প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কেন এখন এই চুক্তিগুলো করতে মরিয়া? এর কারণ মূলত ভূ রাজনৈতিক। 2025 সালে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলে স্পষ্ট করা হয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব সংকুচিত করা ওয়াশিংটনের শীর্ষ অগ্রাধিকার। বাংলাদেশ যেহেতু ভারত মহাসাগরীয় অঞ্চলের এক কৌশলগত কেন্দ্রে অবস্থিত, তাই বাংলাদেশকে একটি সক্ষম সামরিক শক্তিতে রূপান্তর করে তাকে মার্কিন কমান্ড স্ট্রাকচার লজিস্টিক্সের সাথে যুক্ত করা ওয়াশিংটনের জন্য অত্যন্ত জরুরি। ট্রাম্পের চিঠিতে অত্যাধুনিক বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম ব্যবহারের যে সুযোগের কথা বলা হয়েছে, তা আসলে এই দুটি চুক্তি স্বাক্ষরের বিনিময়ে একটি টোপ হিসেবে ব্যবহার করা হতে পারে। দর্শক, ট্রাম্প তার চিঠিতে লিখেছেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করবেন। নির্বাচনের ঠিক 3 দিন আগে 9 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সাথে একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি বা এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড আর্ট স্বাক্ষর করে। চুক্তির গোপনীয়তা এবং তড়িঘড়ি করে স্বাক্ষরের বিষয়টি এরই মধ্যে আলোচনা জন্ম দিয়েছে। অর্থনীতিবিদ এম রাজ্জাক এবং আনু মোহাম্মদের মতো বিশ্লেষকরা একে আধুনিক দাসত্বের দলিল হিসেবে মন্তব্য করেছেন। এই চুক্তির অধীনে বাংলাদেশ প্রায় 7,132টি মার্কিন পণ্যকে শুল্কমুক্ত বা নামমাত্র শুল্কে প্রবেশের অধিকার দিয়েছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের উপর শুল্ক 20% থেকে কমিয়ে মাত্র 19% করেছে। এই 1% শুল্ক ছাড়ের বিনিময়ে বাংলাদেশকে যে বিশাল বাজার মার্কিন কৃষিপণ্য, এলএনজি এবং বিমানের জন্য উন্মুক্ত করতে হয়েছে, তাকে অসম বাণিজ্য হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তির সবচেয়ে উদ্বেগের দিক হলো জ্বালানি ও বিমান ক্রয়ের বাধ্যবাধকতা। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের এই মুহূর্তে এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে বোয়িং বিমান কেনার সক্ষমতা নেই। ফলে ক্রয়গুলো সম্পন্ন করতে বাংলাদেশকে IMF বা অন্যান্য সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিতে হবে, যা দেশের ঋণ সংকটকে আরো বাড়িয়ে দেবে। অন্যদিকে এলএনজি গ্রুপের ক্ষেত্রে অ্যাক্সিলারেট এনার্জির সাথে যে চুক্তি হয়েছে, তার দাম বাজার মূল্যের চেয়ে অনেক বেশি বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা মনে করেন, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন হলো একটি দ্বিমুখী তলোয়ার। চুক্তির সমর্থকরা বলেছেন, 19% শুল্ক হারের ফলে বাংলাদেশ ভারতের 18%-এর সাথে প্রতিযোগিতা করতে পারবে। কিন্তু সমালোচকরা বলছেন, মার্কিন তুলা আমদানির যে শর্ত দেওয়া হয়েছে, তা পোশাক খাতের উৎপাদন খরচ এতটাই বাড়িয়ে দেবে যে এই 1% শুল্ক ছাড় কোনো কাজে আসবে না। এছাড়া ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত যে বিধিনিষেধ চুক্তিতে আরোপ করা হয়েছে, তার ফলে বাংলাদেশ ভবিষ্যতে চীনের কোনো ডিজিটাল প্রযুক্তি বা ডাটাবেস ব্যবস্থা গ্রহণে বাধার সম্মুখীন হতে পারে। এটি বাংলাদেশের নিজস্ব সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের উপর একটি বড় আঘাত হতে পারে। সুতরাং চুক্তিটি মেনে চলা বাংলাদেশের জন্য লাভজনক হওয়ার চেয়ে বেশি এটি বেঁচে থাকার বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। আবার যুক্তরাষ্ট্র তার 2025 সালের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্পষ্টভাবে বাংলাদেশকে চীনের ট্রেড ডেফিসিট ডিসপ্যারিটি থেকে সরিয়ে আনার কথা বলেছে। ওয়াশিংটন আসলে বাংলাদেশকে চীনের সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন থেকে বিচ্ছিন্ন করে নিজেদের বলয়ে নিয়ে আসতে চাইছে। একে বলা হচ্ছে স্ট্রাকচারাল এক্সক্লুশন। বাণিজ্য চুক্তির একটি অন্যতম শর্ত হলো, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত পোশাক রপ্তানি করতে চায়, তবে সেই পোশাকে ব্যবহৃত কাঁচামাল, সুতা ও তুলা অবশ্যই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে। বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্পের 80% কাঁচামাল চীন থেকে আসে। এই কাঁচামাল যদি এখন যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে কিনতে হয়, তবে বাংলাদেশের পোশাকের উৎপাদন খরচ বেড়ে যাবে এবং আন্তর্জাতিক বাজারে এর প্রতিযোগিতা করার ক্ষমতা কমে যাবে। সুতরাং চীনের প্রভাব কমাতে গিয়ে যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশকে একটি নীতিগত দোটানার মধ্যে ফেলে দিয়েছে। একদিকে বাংলাদেশ চীনের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে সামরিক সরঞ্জাম ও অবকাঠামো ঋণ পাচ্ছে, যেমন মংলা বন্দর আধুনিকায়ন বা ড্রোন তৈরির কারখানা। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে নিরাপত্তা গ্যারান্টি ও উচ্চ প্রযুক্তির প্রস্তাব আসছে। ট্রাম্পের অভিনন্দন বার্তাটি মূলত বাংলাদেশকে এই দুই শক্তির একটিকে বেছে নেওয়ার জন্য পরোক্ষ তাগাদা দিচ্ছে। দর্শক, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের চিঠিতে যে মিত্র দেশগুলোর কথা বলা হয়েছে, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউসের নথিপত্র অনুযায়ী ভারতকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মেজর ডিফেন্স পার্টনার হিসেবে গণ্য করা হয়।
ট্রাম্পের অভিনন্দন বার্তায় আঞ্চলিক মিত্রদের সাথে সহযোগিতার কথা বলার মাধ্যমে মূলত একটি বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের নতুন সরকারকে অবশ্যই নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগগুলোকে গুরুত্ব দিতে হবে এবং ভারতের সাথে একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে হবে। তবে এখানে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 2024 সালের আগস্টের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তার সুযোগে যুক্তরাষ্ট্র এখন সরাসরি ঢাকার সাথে ডিল করতে চাইছে। ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ই বাংলাদেশের চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে শঙ্কিত। ট্রাম্পের বার্তাটি এমন এক সময় এসেছে যখন ভারতও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ পাঠিয়েছেন। ট্রাম্পের চিঠিতে মিত্রদের কথা বলার অর্থ হলো বাংলাদেশ যদি মার্কিন বলয়ে প্রবেশ করে তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলো যেমন সীমান্ত হত্যা বা তিস্তা চুক্তির সমাধানে ওয়াশিংটন একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ ওয়াশিংটন ঢাকাকে এই বার্তা দিচ্ছে যে ভারত ও যুক্তরাষ্ট্র মিলে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং বাংলাদেশকে এই ত্রিমুখী সমীকরণে যুক্ত হতে হবে। আমাদের বিশ্লেষণ হলো ডোনাল্ড ট্রাম্পের চিঠিটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সফল বিজনেস ডিলের ফলো আপ। ট্রাম্পের বার্তায় প্রতিরক্ষা চুক্তি যে তাগিদ দেওয়া হয়েছে তা মূলত বাংলাদেশের সামরিক বাহিনীকে মার্কিন প্রযুক্তির উপর দীর্ঘমেয়াদী নির্ভরশীল করার একটি নকশা। বাণিজ্য চুক্তির বিষয়ে যে সমালোচনা হচ্ছে তার সত্যতা অস্বীকার করার কোনো উপায় নেই। নির্বাচনের মাত্র 3 দিন আগে এই চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার নবনির্বাচিত সরকারের হাত পা বেঁধে দিয়ে গেছে। তারেক রহমান সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই চুক্তির ক্ষতিকর দিকগুলো থেকে বেরিয়ে আসার উপায় খোঁজা। তবে ট্রাম্পের এই ব্যক্তিগত চিঠির পর চুক্তি থেকে সরে আসা মানেই হবে হোয়াইট হাউসের সরাসরি বিরাগভাজন হওয়া, যা বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির জন্য আত্মঘাতী হতে পারে। আবার নাম উল্লেখ না করলেও ইন্দো প্যাসিফিক অঞ্চলের মিত্র বলতে ট্রাম্প ভারত কি বুঝিয়েছেন? বাংলাদেশের নতুন সরকারের জন্য ভারতের সাথে সম্পর্কের রিসেট বা নতুন সূচনা অত্যন্ত প্রয়োজন। দেখা যাচ্ছে তারেক রহমানের প্রতি ট্রাম্পের এই অভিনন্দন বার্তাটি আসলে বাংলাদেশের জন্য একটি অগ্নি পরীক্ষা। ফোর্সেস গোল 2030 অনুযায়ী বাংলাদেশের সামরিক আধুনিকায়নের জন্য মার্কিন সরঞ্জাম অবশ্যই দরকার, কিন্তু তার বিনিময়ে বাংলাদেশ কি পররাষ্ট্রনীতির স্বার্থশাসন এবং চীনের সাথে অর্থনৈতিক ভারসাম্য হারিয়ে ফেলবে? এই প্রশ্নের উত্তরের উপরেই নির্ভর করছে আগামী 5 বছরের বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।